ড্রেস খুলে আমার সামনে দাঁড়া বান্দি। অভির কুরুচিকরপূর্ণ কথাগুলো কর্ণপাত হতেই আগুনের মতো তেতে ওঠে আনন্দী। সে কি এতটাই সস্তা হয়ে গেছে? যখন অভি চাইবে তখনই তাকে শরীর প্রদর্শন করতে হবে। আচ্ছা, সে কি বাজারি মেয়ে? তাকে কি টাকা দিয়ে কেনা হয়েছে? আনন্দে চোখ বেয়ে আপনা আপনি অশ্রুধারাগুলো ধাপিত হতে থাকে। গড়গড়িয়ে বইতে থাকা সে ধারাগুলো বোধহয় অভির মন গলাতে ব্যর্থ হলো। সে আবারও কাপড় সেনায় আনন্দীকে ঝাড়ি দিয়ে বলল, খুলবেই নাকি আমি নিজে এসে খুলবো? তুই কি মানুষ নাকি জানোয়ার? আমার লাগে শোয়ার সময় মনে ছিল না জলদি খুলবাল, মুড়ে আসি। তাতে দাঁত পিষে আনন্দী বলে, তুই তো একটা ধর্ষণকারী, তোর সাথে ইচ্ছে করে কোনো মেয়ে শুতেও যাবে না। আনন্দী তাতে দাঁত পিষে কথাগুলো বলতেই ফিক করে অট্টহাসিতে হেসে পড়ে অভি। চোখ ডলতে ডলতে বলে, ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে তুই ইচ্ছে কইরাই আসোস, দেখবি নাকি পাঠাবো তোর বাপরে। কথায় রয়েছে নারী জাতি ভয়ঙ্করী, কিন্তু কথাটি হওয়া উচিত ছিল নারী জাতি অসহায় গাড়ি, যে যখন নারীকে পায় ভোগের সামগ্রী বানায়। সব থেকে সস্তা হলো মেলোকের সস্তা। কখনো পরিবার, কখনো ভিডিও, কখনো কোনো এমন জিনিস দিয়ে তাদের ব্ল্যাকমেল করা হয় যখন তারা নিজের ইজ্জতও দিয়ে দেয়। আসলে দিয়ে দেওয়া না, বরং অভির মতো কিছু পশুরা লুটে নেয় যখন মন চায় তাদের মনের খায়েশ মেটায়। অভির হুমকি শুনে কিছুক্ষণ চুপটি মেরে বসে থেকে বড় বড় নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় আনন্দী। তারপর দরজা বন্ধ করে শরীরের পোশাকটি খুলে ভিডিও কলে অভির সামনে দাঁড়ায়। ফোন সামনে ধরতে অভি বলে, একটু নিচে ধর বান্দি, কিছু দিই না। অভির কথা মতো আনন্দী ফোনটা দিয়ে শরীরের বিভিন্ন অংশ প্রদর্শন করতে থাকে। প্রতিটি বডি পার্ট দেখতে দেখতে অভি আরেক অকাজ করতে থাকে। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে আনন্দী। চোখ বন্ধ করলেও তার অশ্রুগুলো বন্ধ হলো না, সেগুলো পড়ে গাল টইটুম্বর হতে লাগলো। কিছুক্ষণ পর অভি বলে, যখনই ডাকমু হাজির হবি, সময় মতো তোরে না পাইলে খবর আছে। আনন্দী হ্যাঁ কিংবা না কোনো কিছুই করলো না, যেরকম ফোনটি কেটে দিয়ে ফ্লোরে বসে পড়ল। একবার মন বলল মাকে কি সব জানিয়ে দেবে, তখনই আবার এক বিশাল বড় ধাঁধা বেঁধে দিল মনটা। আনন্দীর মাকে কি বলবে সে? মা, আমি ধর্ষিতা। আজ আমি স্বেচ্ছায় গিয়েছিলাম অভির সাথে অকাজ করতে। একটা মেয়ে যার বয়স 18 হবে, সে দিন দুনিয়া সম্পর্কে তেমন কিছুই জানে না, সে আজ ধর্ষিতা। সে কি করে মাকে বলবে তার সাথে ঠিক কী হয়ে গেছে? এটি কি আদৌ সম্ভব? ঠিক এই ভুলটাই আনন্দী করে বসে। সে কিছু বলল না তার মাকে। যদি বলতো তাহলে হয়তো কালকে সূর্যটি এক নতুন বার্তা বয়ে আনতো, অভি নামক নরপিচাসের হাত থেকে মুক্তি পেত। কিন্তু আনন্দী বলল না তার মাকে। সচরাচর কম বয়সী মেয়েগুলো এই একটাই ভুল কাজ করে বসে, নিজের সাথে ঘটে যাওয়া কোনো কিছুই মাকে বলে না। ভাবে কি বলবে, বাসা থেকে বের হওয়া নিষিদ্ধ করে দেবে, যাকে পাবে তার সাথে বিয়ে দিয়ে দেবে। এই ভয়গুলোই কম বয়সী মেয়েরা নিজেদের পরিবার থেকে একটু দূরে করে রাখে। এখানে যে সম্পূর্ণ দোষ তাদের, বিষয়টা এমন নয়। পরিবারের কেউ আপন না হলেও মায়ের হওয়া উচিত বন্ধুর মতো, যেন মেয়েটি কিছু হলে তার মাকে বলতে পারে। কিন্তু মা সমাজে এমন কিছু মাও রয়েছে যারা তিলকে তাল হলেই সন্তানকে এমনভাবে দোষারোপ করে, সন্তানাতি ভুলে যায় তার বটবৃক্ষের কথা। মা বাবাকে তখন মনে হয় তাদের চরম শত্রু। আচ্ছা, একবার কি ভেবে দেখেছেন যে কথাগুলো আমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারি, সেগুলো মা কিংবা বাবার সাথে কেন শেয়ার করতে পারি না? আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী সেই বন্ডিংটাই ক্রিয়েট করা হয় না। এর মানে কি শুধু মায়ের দোষ? না, এখানে 50% ছেলেমেয়েরও দোষ থাকে। তারা অনেক কিছুর ভয়ভীতির ফলে পরিবারকে মাঝে মাঝে ভিলেনে পরিবর্তন করে। যেমন, কেন রাতে বের হতে দিল না, এতটা কুল পার্সন নয়, ব্লা ব্লা। অথচ সন্তানগুলো বোঝে না, যেখানে দিনের বেলা সেফটি নেই সেখানে রাতের বেলা কী করে সেফটি থাকবে। সন্তানটি যতক্ষণ বাইরে থাকবে মায়ের বুক ধুরধুরু করতে থাকবে, যখন সে ঘরে থাকে মা তখন নিশ্চিন্তভাবে ঘুমায়। এই যে বোঝাপড়ার ভুল হয়ে একটা গ্যাপ চলে আসে, তখন অভির মতো ছেলেরা মাঝে ঢুকে পড়ে। তারপর ঘটে যায় অঘটন, একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। ফ্লোরে এলোমেলোভাবে শুয়ে থাকা আনন্দী নিজের নগ্ন শরীরটার দিকে তাকায়। কতটা অপবিত্র সে আজ। চোখ তুলে উপরে ঘূর্ণমান ফ্যানটির দিকে তাকায় সে, এমনভাবে আর যাই হোক বেঁচে থাকা যায় না। বেঁচে থাকলেও কী নামে বাঁচবে? ধর্ষিতা।
প্যান্টের দিকে তাকিয়ে নিজের ওড়না খুলতে থাকে আনন্দী। আলমারি থেকে একটি বড় সাইজের ওড়না, যেটা লম্বা এবং চড়ায় প্রশস্ত, সেটা নিয়ে আবারও ফ্যানের দিকে তাকায় সে। তারপর পড়া টেবিলের সামনে রাখা চেয়ারটি নিয়ে বিছানার উপরে রাখে। খুব সাহস করে চেয়ারের উপরে উঠে দাঁড়ায়। ফ্যানের সাথে ওড়নাটি বেঁধে গলায় দিবে, তার আগে দরজার উপাস থেকে ভেসে আসে বাবার গলা। খুব ভালোবাসে সে আনন্দীকে বলে, মা আন্দু, তোর মা খাবার গরম করছে রে, জলদি বের হ, আমার খুব খিদা পাইছে। আনন্দীর বাবা সচরাচর তাকে ছাড়া খায় না, আজও বুড়ো লোকটা না খেয়ে তার পথ ছেড়ে রয়েছে। আনন্দের গলায় থাকা ওড়নাটি একবার তাকায়, তারপর কপাল কুঁচকে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে ওড়নাটি খুলে নিচে নেমে যায়। চেয়ারের জায়গা মতো রেখে শরীরে কাপড় জড়ায়। যে ওড়না দিয়ে আনন্দী ফাঁসি দিতে গিয়েছিল, সে ওড়নাটি গায়ে জড়িয়ে চোখ মুখ মুছে দরজা খুলে বেরিয়ে পড়ে সে। দরজা খুলতেই বাবার মুখে হাস্যোজ্জ্বল হাসি দেখে নিজেকে খুব অপরাধ বলে মনে হয় আনন্দী। আজ যদি সে সুইসাইড করতো, তাহলে বোধ হয় লোকটি আর কিছুই খেত না, খালি পেটে এই কয়েকদিন পার করতো। এতে তো বাবার শরীরটা আরও খারাপ হতো। কোনো কিছু না করেও বাবা এবং সারা জীবনের সাফার করতো। আনন্দ চুপচাপ তার বাবার সাথে খেতে চলে যায়। মা কত সুন্দর করে রান্না করেছে তার জন্য। আলু দিয়ে মাংসের ঝোল, সাদা ভাত আনন্দের সব থেকে প্রিয় খাবার। 2 থালা ভাত আর এমনিতেই শেষ হয়ে যায় এই খাবার পেলে। আনন্দীকে চেয়ারে বসিয়ে বাবা প্লেটের সামনে রাখেন। মা 2 হাতা ভাত দিতেই আনন্দী আর দিতে পারে না। মা তবুও আরও 1 থালা ভরে ভাত ছেলে দেয়। মায়েদের সব থেকে বেশি কাজের মাঝে এই একটা কাজ রয়েছে, যদি সন্তান বলে ব্যাস আর ভাত নেব না, মায়েরা আরও 1 হাতে বেশি দেয়, কারণ তারা জানেন সন্তানের খিদে কতটুকু, ঠিক কতটুকু হলে তাদের পেট ভরবে। সবাইকে খাবার দিয়ে নিজেও খেতে বসে আনন্দীর মা। এক এক করে 3 জনই খেতে শুরু করে। খাবার মাঝপথে আনন্দী হু হু করে কেঁদে ওঠে। তার এই হঠাৎ কান্নায় কুলকিনারা করতে পারে না তার বাবা মা। বাবা খাবারের প্লেট রেখে উঠে আনন্দীর কাঁধে হাত রাখে, কিন্তু কেন যেন আনন্দী হাতটি সরিয়ে ফেলে। নিজের বাবার ছোঁয়াও কেমন যেন লাগতে শুরু করে আনন্দীর। বাবা নামক মানুষটি বুঝল না মেয়ের মতিগতি। সে পানির গ্লাস সামনে ধরল। মাও কিছু বুঝে উঠতে পারছে না। আনন্দী এতবার জিজ্ঞাসা করার পরও কিছুই বলল না। এক পর্যায়ে হেঁচকির টান পড়ে যায় আনন্দীর। মা পিঠে কয়েকবার হালকা বাড়ি দিয়ে বলে, এত কাঁদিস না রে মা, কি হয়েছে? খুব বেশি খারাপ লাগছে শরীরটা? মায়ের কথার কোনো উত্তর আনন্দীর কাছে নেই। সে অনবরত কেঁদেই চলেছে। বাবা আবার ওর পিঠে হাত দিতেই আনন্দী আবার হাতটা সরিয়ে ফেলে। অভি আনন্দীকে এতটাই ট্রমাটাইজ করে ফেলেছে, বাবার মতো পবিত্র ছোঁয়াও তার গায়ে ঘিন ঘিন করে উঠছে। কিন্তু বোকা বাবাটি এবার বুঝলো না। সে এটা ওটা দিতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর আনন্দীর কান্না থামে। সে তার বাবাকে বলে, আমার শরীর ভালো লাগছে না বাবা, রুমে গিয়ে শুয়ে পড়ি। মেয়ের কপালে হাত দিয়ে আকরাম শেখ বলে, কপালটা তো বেশ গরম মা, ডাক্তারের কাছে চল যাই। না বাবা, আমি রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। বাবা কিছু বলতে গিয়েও যেন বলতে পারলো না। মেয়েরা বড় হলে সবার আগে বাবার সাথে দূরত্ব বেড়ে যায়। আনন্দীও বড় হচ্ছে, তাই হয়তো এমন করছে। আকরাম শেখ তাকে চোখের ইশারায় বোঝায় যেতে। আনন্দী যেতে যেতে আবারও ফিরে বলে, বাবাই। মা, কিছু না। আনন্দী চুপচাপ চলে যায়। তার বাবাকে বলতে গিয়েও বলতে পারল না তার সাথে হয়ে যাওয়া এই অঘটনটির কথা। আকরাম শেখ সন্দেহ করে বটে, হয়তো অভি আবার কিছু করেছে, এই ধারণা তার হয়ে যায়। কিন্তু মেয়েকে এখনই কিছু জিজ্ঞাসা করলে তার শরীরে আরও খারাপ হবে। তাই কিছু না বলেই চুপ করে রইল আকরাম শেখ। এক বুক নিঃশ্বাস ফেলে আকরাম শেখ বলল, মেয়েরা বড় হলে সবার আগে বড় হয় বাবা। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, লিখেছেন কায়নাত খান কবিরা, পর্ব 14।